মানে তুই এবার চল এবার অন্য এটা বিশ্বাস করতে কঠিন, কিন্তু সত্যি শর্মিলা শো হাউস ছাড়াও আমরা অনেকগুলো ইন্টারভিউ দিতে হবে আমাদের। তো আমরা সারাদিন সারা সকাল শর্মিলার সাথে আড্ডা এবার মানে মারতে গেলে বাকি কোনো ইন্টারভিউ হবে না, বাকিটা আমাদেরকে মারবে। যে শর্মিলা শো হাউসের যে অডিয়েন্স বেস, তার মোটামুটি 80% হচ্ছে দেব ফ্যান ক্লাব। না আমি তোমার ফ্যান ক্লাব, আমি তোমার ফ্যান, এই আর কি। কোনোদিন জানতাম না, এই তো বললাম, এই বলছো তুমি। হ্যাঁ, এতদিন জানলে আরো কত কি। ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। আবার দেব আবার আমি শর্মিলার শো হাউস। আমার পদার্পণ তো মানে এখানে একটা অন্যরকম আবহাওয়া সৃষ্টি করে, বুঝলে তো। সবাই মানে শর্মিলা শো হাউসের যে অডিয়েন্স বেস, তার মোটামুটি 80% হচ্ছে দেব ফ্যান ক্লাব। না আমি তোমার ফ্যান ক্লাব, আমি তোমার ফ্যান, এই আর কি। কোনোদিন জানতাম না, এই তো বললাম, এই বলছো তুমি। হ্যাঁ, এতদিন জানলে আরো কত জ্ঞান নিতে পারতাম, তা তো হলো না। জ্ঞান কি আছে, মানুষ ভালোবাসা দিচ্ছে, ভালোবাসা পাচ্ছ, এটা আবার কি জ্ঞান? এটা যতদিন থাকবো এটা আটকে রাখতে হবে, ধরে রাখতে হবে। এটাই আমার প্রাপ্তি যে তোমার জার্নিটা আমি খুব সুন্দরভাবে দেখেছি। তোমার এবং প্রত্যেকটা জার্নির যে এক একটা ধাপ থাকে, তুমি ওগুলো খুব সুন্দর করে মানে গেট ওভার করেছো, সুন্দর করে নিজেকে একটা অন্যরকম চেহারা দিয়েছো। এবং আজকের দিনে দাঁড়িয়েও দেবের ছবি ম্যাসিভ হিট। আমার মনে হয় পুরো ক্রেডিটটা যায় যারা বাংলা ছবির দর্শক, কারণ যত দিন যাচ্ছে আমরা দর্শককে কোথাও যেন কমাতে এমন একটা জায়গায় চলে এসেছি। তা সত্ত্বেও লোকেরা সিনেমা হলে টিকিট কেটে হলে এসে ছবিটা দেখে এবং সেই ছবিগুলো হিট হয় এবং সেই ছবিগুলোর নাম তুমি বলছো। তো সেই জন্য আমার মনে হয় পুরো ক্রেডিটটা যারা আমাদেরকে দেখছেন, তাদের মধ্যে অনেকেই টিকিট কেটে হলে আসেন, তাদের পুরো ক্রেডিটটা তাদের। তুমি তো নিজেকে এক জায়গাতেই রেখেছো, মানে নিজেকে টেক্কা দিতে দিতে দেব এখনো সুপার হিট মেশিন, আরো যা যা বিশেষণ বলা যায় সেইগুলো একসঙ্গে। এবং তুমি এখন প্রযোজক, তোমার কথাতে সবাই চলে, এমনকি সৃজিত মুখার্জিও। না আমার মনে হয় একটা কথা সত্যি আমি নিজেকে টেক্কা দিতে ভালোবাসি, কারণ আমার মনে হয় আমি খুব তাড়াতাড়ি বোর হয়ে যাই ইন দ্য সেন্স একরকম চরিত্র করতে করতে না কোথাও যেন নিজেরই মন ট্রান্স মনে হয় না আর আমার নিজেরই ভালো লাগছে না। সেই জায়গা থেকে আমার ভালো লাগা এটাই বিভিন্ন রকমের চরিত্র করতে পারছি। আমি লাস্ট 3-4টে ছবি যদি লাস্ট পুজোতে বলি তো বাঘা যতীনের মতন একটা বায়োপিক ছিল, তারপরে আমার প্রধানের মতন একটা পলিটিক্যাল ড্রামা, পলিটিক্যাল সেটার একটা ছবি, এবং আছে টেক্কা। আমার মনে হয় কালকে ট্রেলারটা রিলিজ হওয়ার পর বা ট্রেলারটা এখন দেখেই নিয়েছো, মানে অনেক বেশি ইম্পর্টেন্ট আজকে সোসাইটির জন্য, এবং এই চরিত্র দেব আগে করেনি। এবং পরবর্তী যেটা পরের ছবিটা খাদান, একদম অন্য ঘরানার, আবার লার্জার দ্যান লাইফ, হিউজ সেট আপ, হিউজ কমার্শিয়ালিজম ইন দ্য সেন্স নাচ গান অ্যাকশন ভর্তি। তো চেষ্টা এটাকে দেব অ্যাজ অ্যান অ্যাক্টরকে সব রকম ভাবে ভেঙে গড়ে আবার নতুন রূপে দর্শকদের সামনে নিয়ে আসা, এবং সেটা তুমি বারবার করছো। এবং এই যে ভেঙে গড়া, তোমাকেও তো কেউ ভেঙে দিতে চাইছে, তাই না? সোসাইটি বলো বা এটা যে যাদেরকে তুমি হয়তো যাদের কাছে তুমি ছবি নিয়ে যেতে চাইছো, তোমার একটা বিরাট অডিয়েন্স বেস, তাদেরকে তুমি খুশি রাখার, তাদের মনের মতো হয়ে ওঠার সবসময় তোমার চেষ্টা থাকে। কিন্তু আবার মানে তোমার সামনে যারা একটা বিরাট জনসমুদ্র যারা তোমায় ভালোবাসে, কিন্তু তোমার পেছনেও অনেকে আছে যারা তোমার ক্ষতি করারই চেষ্টা করে যায়। এইটা মানে এটা অ্যাজ ইফ আমি দেখতে পাই, জানতে পারি, কিন্তু জানতে তো পারি, এটা তো তুমিও জানো, বা তোমাকে দুরকম লড়াই লড়তে হয়। না, কোন লড়াই লড়তে হয় না, কারণ দুটোই আমার হাতে না। যেটা আমার হাতে হচ্ছে সেটা হচ্ছে পরিশ্রম করা, নিজেকে ভালো নিজেকে ভেঙে গড়ে, যেটা বললাম একটা ক্যারেক্টার যদি পাই সেটাকে কিভাবে রিয়েলিস্টিক করবো, যেটা কনভিন্সিং হবে, দর্শক যখন হলে বসে যখন দেখবে বড় পর্দায়, তখন তাদের যেন কনভিন্স করতে পারি কিনা এই চরিত্রটা আমি করছি, সেটার জন্য যা যা পরিশ্রম, যা যা কষ্ট, যা যা জিনিস আমি করতে রাজি।
এইটা এইটা ভেবে নয় কি আমাকে নিয়ে কে নিন্দা করছে বা আমাকে নিয়ে কে ট্রোল করছে, সেটার জন্য আমি এক পয়সাও টাইম নষ্ট করতে চাই না বা পছন্দ করি না। আমি 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 খুব পজিটিভ একটা মানুষ, এবং যারা আমাকে ভালোবাসে তাদের জন্য ডেফিনেটলি আরো কাজ করতে ভালো লাগে। শর্মিলা, প্রবলেমটা যে তুমি পৃথিবীতে সবাইকে ভালো রাখতে পারবে না, সেটা এবং তো যারা একদম সত্যি যারা কথা। পিছনে নিন্দা করে সেই জন্য ওরা নিন্দা করে কারণ তারা পিছনে আর হয়ে গেছে। তারা যদি নিন্দার সময়টা যদি নিজেকে গ্রুম করতে বা নিজেকে নিয়ে ভাবতে যদি ব্যস্ত থাকতো, তাহলে ওরা হয়তো আমার থেকে এগিয়ে যেত বা কিছু। বাট ভগবানের আশীর্বাদে আমাকে যেভাবে যেভাবে বাবা মা আমাকে বড় করেছে, হয়তো আমার স্কুলিং এ যা শিক্ষা পেয়েছি, সেইখানে আমাকে ওই হিংসা ব্যাপারটা দেয়নি। এবং এইটা আমি কোথাও যেন আমার নিজের সিস্টেমের মধ্যে ছোটবেলা থেকেই ছিল আর কি, মানে এটা নতুন না। আমি কে কি করছে কোনোদিনও ভাবিনি, আমি কি করছি সেটা নিয়ে ভেবেছি, সেই জন্য হয়তো এতটা দূর এতটা। তুমি যদি আমার বডি অফ ওয়ার্ক বলতে, আমি আজ অব্দি যা যা 45টা ছবির মধ্যে আমার অনেকগুলো ভ্যারাইটিস আছে। শেক্সপিয়ারও আছে, মানে আর্শনামের মতন ছবি, জুলফিকার মতন ছবি আছে, সেখানে একটা ম্যাকবেথ বা এটা, তারপরে সেখানে পাগলু, চ্যালেঞ্জ, প্রধান, প্রজাপতি, মানে বিভিন্ন রকমের ছবি আছে, ব্যোমকেশও আছে তার মধ্যে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় কি অ্যাজ অ্যান অ্যাক্টর I have tried my best and I'll keep on trying. একদম। এবং আমি ওই জায়গাটাতে আসতাম যে তোমার যখন এখানে আত্মপ্রকাশ, মানে সেটা একটা আমার আমার এখনো মনে আছে যে আমি যখন ছবিটা দেখতে গিয়েছিলাম, আমি তখন একটি ম্যাগাজিনে, ফিল্ম রিভিউয়ে তোমার চ্যালেঞ্জ দেখতে গিয়েছিলাম। ফিরে আসার পরে, মানে চ্যালেঞ্জটা দেখে ফিরে আসার পরে এডিটরকে আমি বলেছিলাম যে একটা বাংলা ছবির যে বাণিজ্যিক বাংলা ছবির একটা অসম্ভব একটা উত্তরণ হয়েছে। মানে তোমার ডান্স, যেভাবে তোমাকে পোর্ট্রে করা হয়েছিল, তোমার ডান্স স্কিলস, তোমার অ্যাক্টিং, এবং ওভারঅল যে বাণিজ্যিক ছবি এর মাঝখানে যে ধরনের হচ্ছিল, সেখান থেকে একটা একটা টেক অফ পুরো। জনপ্রিয়তার নিরিখে দেব তখন সবাইকে টেক্কা দিয়েছিল, তাই তো? আর এটাও আরেকটা ইনসিডেন্ট আমার বলার সুযোগ হয় না। তুমি বোধহয় ইডেন গার্ডেন্সে ঢুকছিলে, আর সেই ইডেন গার্ডেন্সে শাহরুখ খানও ছিল। সবাই দেব দেব এমন একটা ওয়েভ উঠলো, শাহরুখও সিট ছেড়ে উঠে দেখলেন যে কে এসেছে। ঠিক, আমার মনে হয় কি টাচুট ভগবান এই সময়টা দিয়েছিলেন তোমাকে, একদম তোমার এখনো আছে, না এখনো আছে। আমি বলছি যে তখন একটা নতুন ছেলে এসে এই একটা ডেফিনেটলি, কেন বাংলা যে কোনো নতুন ছেলেকে অ্যাকসেপ্ট করা খুব ডিফিকাল্ট। মানে দেখো, সেজন্য দেখবে এখন খুব একটা নতুন ছেলেদেরকে অ্যাকসেপ্ট করছে না, বা হয় না সেইভাবে ক্লিক করে নতুন ছেলে বা মেয়ে বা যাই হোক, অ্যাকসেপ্টেন্স না মানে খুব ডিফিকাল্ট। সেখানে যদি মানুষ যদি অ্যাকসেপ্ট করে, সে হোল হার্টেডলি অ্যাকসেপ্ট করে, মানে মন খুলে, বাড়িতে তোমাকে তোমার ছবি থাকবে, বালিশের তলায় তোমার ছবি থাকবে। তো অফকোর্স মানে দোজ আর দ্য ডেজ। বাট ঠিক আই থিঙ্ক এখন জেনারেশন চেঞ্জ হয়েছে, এখন সময় পাল্টেছে। এখন আগে হিরো হিরোইনদের বিষয় জানতে গেলে সিনেমা হলে যেতে হতো, সিনেমাটা দেখতে হতো, এত সোশ্যাল মিডিয়া ছিল না। এখন তখন আমরা বেড়াতে গেলেও কিছু জানতে পারতাম না, এন্টারটেইনমেন্টের অপশনস বেড়ে গেছে অনেক অনেক অনেক। এবং অপশন মানে শুধু আমার ল্যাঙ্গুয়েজ না, আমার ভাষা নয়, অনেকগুলো ভাষার অপশন বেড়ে গেছে। এবং অন্যান্য সময়কার সুপারস্টারদের কিন্তু এতগুলো চেঞ্জেস ফেস করতে হয়নি, যেটা দেবকে করতে হয়েছে। আমার ভালো লেগেছে, মানে কারণটা হচ্ছে কি, আমার নিজেকেও ভাঙতে, যেটা বললাম, যেটা শুরু থেকে বলছি, কি আমার না একঘেয়ে ছবি করতে খুব একটা ভালো লাগেনি। মানে আমি যখন চ্যালেঞ্জ করছি বা করছি, তখন আমি দুই পৃথিবীর মতন ছবি করছি। যখন আমি পাগলু করছি বা যখন আমি সেদিন দেখা হয়েছিল করছি, তখন আমি লে ছক্কার মতন ছবি করছি। তো আমি করেছি, এমন নাকি করিনি, মানে আমি আমার ছন্দে বেরিয়ে বা আমি যেই ধরনের লোকে আমাকে পছন্দ করতো সেখান থেকে বেরিয়ে অন্য ধারার ছবি করার চেষ্টা করেছি। আলটিমেটলি তখন চোখে পড়ে না, কারণ তোমার অন্যান্য ছবিগুলো এত বড় বড় হিট হয়ে যাচ্ছে, তখন যে ছোট হিট বা কম হিট বা তার তুলনামূলক ব্যবসা কম হচ্ছে, সেগুলো অত চোখে pড়ছে না। কিন্তু এখন লোকে বলছে না, তোমার দুই পৃথিবীটা তুমি খুব ভালো ছিলে, বা লে ছক্কা ওয়াজ আহেড অফ টাইম, আমার কখনো সবসময় মনে হয়। বাট তারপরে আমার এলো চাঁদের পাহাড়, বুনো হাঁস। আমি একই দিনে পরপর দুদিন দুটো ছবি সাইন করেছিলাম। আমার মনে হচ্ছিল কি এবারে আস্তে আস্তে না অরিজিনালিটি আসবে, মানে আর রিমেক চলবে না, সেখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। এবং আমিও শিকার মতাকে তখন বলতাম আই ওয়ান্ট টু ডু ডিফারেন্ট টাইপস অফ ফিল্ম। তখন আমি ওই একই গিয়ে ছবি হচ্ছিল, তখন আমি বললাম আমি আর পাচ্ছি না এই ধরনের ছবি করতে। দেন আই থট কে ইটস হাই টাইম। তোমাকে নিজেকে সার্ভাইভ করতে গেলে, এবারে তখন প্রডিউসার একজন বা দুজন ছিল, নিষ্পাল সিং, অশোক ধানুকা আর এসডিএফ। এবারে তিনজনই অন্য
রকম ছবি বানাতো যেগুলো আমি করতাম, কিন্তু আমি ওয়াজ নট ফিলিং গুড। তাই বললাম কেন সাইড টাইম তো বেরিয়ে এলাম, ভাবলাম কোনো প্রডিউসার পাবো, কাউকে পাইনি, তো থট নিজেই প্রডিউস করি। হ্যাঁ, আজকেরটা ছোট ড্রেস হিস্ট্রি। হ্যাঁ, কিন্তু এই যে এই ইচ্ছে, অদম্য ইচ্ছে, সেটাই তো তোমার ড্রাইভিং ফোর্স। হ্যাঁ, ওই যে এইটুকু তো আছে, সাহসটুকুই তো আছে, আর কি আছে? নতুন কিছু করার সাহস, ভালো কিছু করার সাহস, কারোর সামনে মাথা নিচু না করার সাহস, এটাই তো আছে। হ্যাঁ, প্লাস তুমি এই যে আরেকটা সাহসও আছে, সেটা হচ্ছে যে যাই বলুক, যে যাই বলুক, তুমি ভয় পাও না। মানে তুমি তোমার দেখো, তোমার একটা আইডেন্টিটি বা তোমার একটা যে মানে ভাবনা ডিকট্যাট, সেটা নিজে তৈরি তুমি করেছো। যত যেমন তুমি সৃজিত মুখার্জিকেও ভয় পাও না, মানে ওকে অনেকেই ভয় পায়। কেন মানুষকে ভয় পেতে হবে কেন? মানুষকে তো ভালোবাসা দিয়েও তো জয় করা যায়। তুমি সৃজিতকে ভালোবাসা দিয়ে জয় করতে পেরেছো? হ্যাঁ, মানে অফকোর্স। আলটিমেটলি হ্যাঁ, পেরেছো আর আমার কি। মনে হয় দেখো, দুজনেই তো কাজ পাগল লোক, মানে দুজনেই প্যাশনেট। এবার দুটো প্যাশনেট বা ক্রিয়েটিভ লোক বা কাজ পাগল লোক, যে কাজকে সবচেয়ে এগিয়ে রাখে নিজের পার্সোনাল লাইফ থেকে, নিজের সমস্ত কিছু থেকে, সেই লোকগুলো কিন্তু আমার সঙ্গে খুব ভালো জমে কিন্তু। এবং সৃজিত মুখার্জি যাই হোক না কেন, বাট হি ইজ ভেরি লয়াল টু হিজ প্যাশন, মানে লয়াল টু হিজ ওয়ার্ক। মানে যেই প্যাশন নিয়ে ও ফ্লোরে ঢোকে, বা যেই প্যাশন নিয়ে একটা ছবিকে রিলিজ অবধি যেভাবে আগলে রাখে, বা সেটা হচ্ছে ওর প্লাস পয়েন্ট। সব মানুষের মধ্যে তো প্লাস মাইনাস সবচেয়ে বেশি থাকবে, মানে মানুষ মানেই তো দুটো মিলিয়ে, মানে পজিটিভ নেগেটিভ মিলিয়ে। বাট আমার কোথাও যেন মনে হয় পজিটিভটা এতটা বেশি পজিটিভ, এবং আমার আমার যতটুকু কাজ, উনি শুটিং এর পর কি করছেন সেটা তো আমার দেখার দরকার নেই। এবং আমি যেহেতু প্রডিউসার, আমার সঙ্গে এক্সট্রা সম্পর্ক আরো এই কারণে কি হবে কি হবে না, কি প্রমোশন হবে, কি বাজেট হবে, কাকে কাস্টিং করা হবে, কেন হবে, কে স্টোরি ভাস্কর বলে একজন লিখেছেন, তাকে নিয়ে আসা, তিনি কানাডায় থাকেন, তার সঙ্গে যোগাযোগ করা। তো আমার মনে হয় যতটুকু আমার দরকার অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এন অ্যাক্টর, ততটুকু উনি ভীষণ ভালো। এবং যতটুকু আমি পার্সোনাল লাইফে টুকটাক বাইরে সোশ্যাল লাইফে যতটুকু দেখা হয়, ততটুকু আমরা মিউচুয়ালি এক দুজনকে রেসপেক্ট দিই। কোথাও যেন উই 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 ফিল প্রাউড অফ ইচ আদার। কোথাও যেন মানে উনি একটা, যেমন তুমি বললে চ্যালেঞ্জ নিয়ে, আমি হয়তো একটা কমার্শিয়াল ছবিকে একটা জায়গায় নিয়ে গেলাম, বা হয় না কমার্শিয়াল ছবি স্রোতের সাথে আমিও কোথাও যেন এগিয়ে গেলাম। আমার মনে হয় কি সৃজিত মুখার্জি যখন অটোগ্রাফ নিয়ে এসেছিল, তখন এই সোকল ইন্টেলেকচুয়াল ফিল্ম বা সোকল আর্ট হাউস ফিল্ম বা সোকল নিউ জোন, নিউ ইরা অফ বেঙ্গলি সিনেমা, কোথাও যেন তার হাত ধরে অনেকটা এগিয়ে এলো। তো আমার মনে হয় অনেকটা এগিয়ে এলো থেকে বড় কথা, একটা এমন জনরা তৈরি করলো যেটা আর্ট হাউস এবং আরবান দুটো সেটার একটা কম্বিনেশন। এবং আমি এটা ঠিক জানি না তুমি এটাকে কি করে ডিফাইন করো, যে আমার একটু আগেই কথা হচ্ছিল সৃজিতের সঙ্গে, বুনো হাঁস তোমার ওই যে ডরম্যান্ট যে ব্যাপারটা তোমার মধ্যে, অ্যাক্টর, ডরম্যান্ট অ্যাক্টর, মানে যে সুপ্ত হয়েছিল, সে বেরিয়ে এলো। কারণ বুনো হাঁসে তোমাকে একদম সম্পূর্ণ ভিন্ন ভাবে তোমাকে দেখানো হয়েছিল। সেটা হয়তো তোমার তথাকথিত যে ফ্যান বেস, তারা মনে করেছিল কেন দেব এই ছবিটা করলো। আবার কন্ট্রাডিক্ট করব এই লাইনটার সঙ্গে, লোকে ভাবে বুনো হাঁস বলো বা জুলফিকার বলো বা টেক্কার মতন ছবি অভিনয় করা বা নিজেকে ভাঙা খুব ডিফিকাল্ট। বাট যারা দুটো ছবি, দুটো জোনারের ছবি করেছে না, যে চ্যালেঞ্জ করেছে বা টেক্কা করেছে, সেই একমাত্র বলতে পারবে যে কোনটা সবচেয়ে বেশি ডিফিকাল্ট। কারণ টেক্কা মতন ছবিতে তোমার কাছে অথর ব্যাকিং ক্যারেক্টার আছে, মানে তোমাকে ডিরেক্টর জানে তোমাকে কি বার করতে হবে, এবং এমন একটা সাবজেক্ট যেখানে পুরো অথর তোমার সঙ্গে ঘুরছে, মানে আরেকটা হিরো সাবজেক্ট, যে তোমাকে আরো বেশি লাইমলাইটে নিয়ে আসছে বা করছে, তোমাকে জাস্ট কম করে ওই ক্যারেক্টারটাকে ফলো করতে হবে, ইনস্ট্রাকশনটাকে ফলো করতে হবে। বিশ্বাস করো এটা 1000 গুণ সহজ দেন ডুইং এ চ্যালেঞ্জ। একটা চ্যালেঞ্জ করা, একটা পাগলু করা যে কতটা কঠিন, রংবাজ করা, কারণ তোমাকে কনভিন্স করাতে হবে তোমার দর্শকদেরকে যে এইটা আমি পারি, এই যে 100 জনকে নিয়ে মারা সেটা আমি পারি, আমি যে স্টাইলটা, যে গানে যে কস্টিউমটা পরবো, যে স্টাইলটা করবো, তোমাকে কনভিন্স করতে হবে পুজোতে সেই স্টাইলটা হবে, পাগলু টি শার্টটা বেরোতো, চ্যালেঞ্জের লুকগুলোকে কপি করতো, রংবাজের লুকগুলো কপি করতো, এটা সহজ কাজ নয়। এবং আজকেও না, আমি কমপ্লিট করিনি, আজকেও যখন পাগলু ডান্স বা ঢাকের তালি চলে,
তোমার স্টেপগুলো এখনো 20 বছর হয়ে গেছে বা 15 বছর হয়ে গেছে বা 10 বছর হয়ে গেছে, সেই স্টেপগুলো যদি এখনো লোকে কপি করে বা এটা করে, এটা সহজ নয়। আমি তো সহজের ইয়েটা তো না একদমই না বলছি না, কথা সেটা হচ্ছে আলাদা। কি কোনটা ডোরমেন্ট বা কোনটা কি, আমার মনে হয় কি দুটোই ইকুয়ালি হার্ডওয়ার্কিং ম্যান, দুটোই খুব টাফ। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি তো দুটো জনের খুব কাছ থেকে করছি বা খুব কাছ থেকে দেখছিও। বাট যেই এই যে সো কল লার্জার দ্যান লাইফ পার্সপেক্টিভ ছবিতে তোমাকে প্রত্যেকটা জিনিসকে নিয়ে ভাবতে হয়। তুমি কি বলবে, তোমার লাইনগুলো কপি হবে কিনা, লোকে তোমার পরে এই ছবিটা রিলিজ হওয়ার পরে লাইনগুলো কপি করবে কিনা, তোমার ডান্স স্টাইলটা কপি হবে কিনা, তোমার ম্যানারিজম যদি এটা হয়, বা আমার যদি বুড়ি মুখে নিয়ে বুড়িটা যদি মুখের ভিতরে নিয়ে নেওয়া হয়, সেটাকে করতে গেলে আমার কতবার জিভ পুড়েছে, কতবার ঠোঁট পুড়েছে, তবুও চলবে, কারণ ভেবে মাথায় একটাই চলে কি যখন ছবিটা রিলিজ হবে তখন দর্শক এটা কপি করবে কি করবে, তবেই গিয়ে ছবিটা হিট বা ক্যারেক্টারের সাকসেস। তো অনেক কিছু থাকে। আমার মনে হয় কি দেখো, এবার প্রবলেমটা হচ্ছে কি দর্শকের মন, যেইটা বললে ভালো অ্যাক্টিং সেটা ভালো অ্যাক্টিং, কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর equally difficult or maybe more difficult to portray a commercial character. মোর ডিফিকাল্ট, More difficult, of course. কারণ কমার্শিয়াল ফিল্মে একটা বিশাল ব্যাটালিয়ন নিয়ে কাজ করতে হয়। এবং আমি যে কথাটা বলছিলাম যে রংবাজের সময় আমি দেখেছিলাম তুমি কি দ্রুত ড্রেস চেঞ্জ করে তোমাকে ওই অ্যাকশন সিকোয়েন্সেস গুলো করতে হচ্ছে, ক্রেন শটস Correct, এগুলো correct. মানে অনেক বেশি ঝুঁকি, very অনেক বেশি physical, হ্যাঁ হ্যাঁ। ফিজিক্যাল লেবার অনেক বেশি। হুম, হুম। বাট আমার মনে হয় কি দেখো, যেটা তোমরা অ্যাক্টিং নয় বলো সেইখানে লোকে সবচেয়ে বেশি 100 কোটি টাকা, মানে যা কমার্শিয়াল ছবি নয় সবচেয়ে বলে, বড়, হয়ে মানে গেল। 500 কোটি 600 700 কোটি টাকা হুম, হুম, ব্যবসা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। বা তখনকার দিনে কমার্শিয়াল ছবি যে আমরা এক এক সপ্তাহে 3 4 কোটি টাকা করে ব্যবসা করতাম, মানে এখন যদি পুরো ছবি জুড়ে যদি 5 কোটি টাকা ব্যবসা হয়ে যায় সেটাই অনেক বড় ব্যাপার। তখন আমরা প্রত্যেকটা ছবিতে 10 কোটি টাকা করে ব্যবসা হতো। তাহলে সেইটা যারা, তারা যে হাজার হাজার লোক কোটি কোটি লোক দেখছে তখন ছবিগুলো, এখনো লোকে হাইস্ট টিআরপি এখনো ছবি, মানে তো সেই ছবিগুলো যদি লোকে অ্যাকসেপ্ট করছে তার মানে কি সেটা ভালো অভিনয় নয়? তাহলে কেন দেখছে? অবভিয়াসলি ভালো অভিনয় শুধু না, একটা বিরাট মানে খুব বড় এন্টারটেইনমেন্ট কারেক্ট। এটা সব মিলিয়েই আছে। ওই ওই ফুল মানে ফুল ফ্লেজেড যে একটা ইউ হ্যাভ টু বি অলরাউন্ডার ফর কমার্শিয়াল ফিল্ম। একদম। তো এবারে আমি একটু সৃজিতের কাছে আসি আর কি, সেই তোমাকে তো এখানে বসে আছে খাচ্ছে, সীতা তোমার কাছে যেতে চাইছে বলছে। আচ্ছা যাও যাও। সীতার কাছে আসি মানেটা কি? আরে বাস, হ্যাঁ হ্যাঁ বলো। তুমি কথা শিখে গেছো একদম, হ্যাঁ পাঞ্চ গুলো তুমি শিখে গেছো। আমি কি বলবো তোমাকে। আমি কি বলি বলো তো। আচ্ছা চলো আমি দুর্দান্ত। কথা শিখিনি, চলো আমি সারেন্ডার করলাম। তুমি জিতে গেছো, শর্মিলা সব জিতে গেছে। না, না। চলো। তো এই টেক্কার ক্ষেত্রে হুম তোমাকে ইকলাক এমন একটা চরিত্র তোমায় বানানো হলো যে একদম লেম্যান, যাকে আমরা বলি তাদেরকে দেখেও দেখি না বা তাদেরকে খুব একটা জিজ্ঞাসাও করি না তাদের জীবনে কি চলছে না চলছে। আমার এই চরিত্রায়নটা খুবই ভালো লেগেছে যে তুমি তো একজন সিম্পল একটা মানুষ, মানে তোমার ওই সিম্পলিসিটিটাকে আরো বেশি করে পর্যবেক্ষণ করে করে এই চরিত্রটা তোমাকে দেওয়া হয়েছে। এবং আমি জানি যে নিশ্চিত এটাতে তুমি দারুণ ভাবে টেক্কা দেবে অন্য সবাইকে। আমার মনে হয় এই এক্সারসাইজটা মানে আমি সুপারস্টার হলেও আমি খুব গ্রাউন্ডেড, এই এক্সারসাইজটাও এই চরিত্রায়নের ক্ষেত্রে বেশ হেল্প করে। তো তুমি যখন এটা করছিলে, যখন এই মানে শুটিং চলছিল, কি কি মানে নিয়েছিল, মানে কি কি স্টেপস নিজে নিজে থেকে করেছিলে আর কি কি ভাবনা নিজে থেকে ভেবেছিলে? দেখো প্রথম কথা ধন্যবাদ জানাবো সৃজিত মুখার্জিকে কে এই চরিত্রটা আমাকে দেওয়ার জন্য, এবং যিনি লিখেছেন ভাস্কর এবং সৃজিত দুজনে মিলে লিখেছে এই গল্পটা, তাই তো বলবো? হ্যাঁ ঠিক আছে। কেন সৃজিত বলেছে ভাস্করের নামটা নেই, কেন ভাস্কর কানাডা থেকে ফোন করছে ওর নামটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, তো বেচারা কানাডা থেকে ফোন করছে, হাই ভাস্কর। কোনো প্রমোশনে থাকতে পারছে না, মানে ও আসছে পুজোয়, আসছে পুজোয় আসছে রিলিজে, বাট কোনো প্রমোশনে থাকতে পারছে। ঠিক আছে, ইস এত ভালো গল্প লিখে কোনো প্রমোশন পেল না, কারণ দেখো ঠিক আছে এরপরে আরো গল্প লিখবে। আসতে দেয়নি হয়তো, সেটাও হতে না পারে। না ও সবসময় প্রমোশন একদম ভালোবাসে আর কি। এবার তো পয়েন্ট কি, আমার মনে হয় সৃজিত দা কেন আমাকে রোলটা দিল, আমি আমার মনে তুমি জিজ্ঞেস করতে এবং আমি এটাও বললাম কে আমার এখনো মনে আছে, আমি বারবার আমি জিজ্ঞেস করলাম এটা অনির্বাণ নয় কেন। ওরা
আমি বলে এই রোলটা অনির্বাণ নয় কেন, আমি কেন, মানে আমার, তুমি তো অনির্বাণের সাথে ব্যাক টু ব্যাক ছবি করছো। প্রিয় না আমার, তারপরে উনি খুব ভালো জাস্টিফিকেশন, হ্যাঁ উনি খুব ভালো জাস্টিফিকেশন দিয়েছেন, তাতে আমি মানে অ্যাকসেপ্ট করলাম জাস্টিফিকেশনটা, মানে ঠিক আছে, কোয়াইট জাস্টিফাইড। তো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, আমার মনে হয় কি, সি ফার্স্ট অফ অল যেটা সবচেয়ে বড় চেষ্টা ছিল, যেটা সবচেয়ে বেশি আমার মাথায় চলছে, সেটা হচ্ছে কি কিভাবে দেবকে আলাদা রাখবো। আই ডোন্ট ওয়ান্ট টু সি দেব ইন দ্য ক্যারেক্টার। সব হয়ে যাবে, কিন্তু যদি দেব একবার দেখা যায় ক্যারেক্টারের মধ্যে, সেইটা আমার মনে হয় এই চরিত্রটা কোথাও যেন কাজ করবে না বা কনভিন্স হবে না। তো আমার চেষ্টা ছিল দেবের যেই গুণ আছে, বা দেব যেইটার জন্য পরিচয়, দেবকে যেভাবে লোকে চেনে গত 17-18 বছর ধরে, সেইটার একটা জিনিসও যেন এই চরিত্রের মধ্যে না দেখা যায়, সেটা ওয়াজ দ্য বিগেস্ট এক্সারসাইজ। সেইটা যখন করতে শিখলাম বা করতে শুরু করলাম, যে আমার হাঁটা, আমার চলা, আমার কথা বলা, আমার ডিকশন, কারণ এই ক্যারেক্টারের একটা আলাদা ভাষা আছে, একটা ক্যারেক্টারের একটা ডিকশন আছে, ওর লুক, ওর গ্ল্যামার, সবটাকে কিভাবে আমি বাদ দেব, এবং কিভাবে কতটা রিয়েলিস্টিক করব, কতটা কমন ম্যানের কাছে পৌঁছবো, বা লোকে যেন মনেই হয় কিনা এই এরকমই হয় তারা, মানে তো সেইটা ডেফিনেটলি একটা সাইকোলজিক্যাল একটা হোমওয়ার্ক ছিল। জানি না, এখনই হঠাৎ মনে পড়লো, এই কদিন আগেই একটা ইনসিডেন্ট হয়েছিল বোধহয় ইউপি বা কোথাও, যে এক কিডন্যাপার তার একটা বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে এসে তারপরে বাচ্চা ছেলেটা কিছুতেই তাকে ছাড়বে না, ওর মা এসে ওকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু বাচ্চাটা ওর কিডন্যাপারের গলা জড়িয়ে ধরে আছে এবং দুজনেই হাউ হাউ করে কাঁদছে। তো আমার কেন জানি না মনে হচ্ছে ওইখান থেকে কি কোনো একটা টেক অফ আছে, মানে আরে এইটা তো 3 মাস আগে হয়েছে, বেচারা গল্পটা লিখেছে 5 বছর আগে। না দেখো, আমরা তো ইন্সপায়ার্ড তো বিভিন্ন রিয়েল লাইফ ক্যারেক্টার, না অফকোর্স এটা রিয়েল লাইফ ক্যারেক্টার, আই ওন্ট কমেন্ট কে এটা ওই ইনসিডেন্ট থেকে, বাট হ্যাঁ এই ছবিটা দেখার পর অনেকগুলো ইনসিডেন্ট তোর মাথায় আসতে পারে, আরে এটা তো শুধু কিডন্যাপিং সঙ্গে যুক্ত না, দেয়ার সো মেনি থিংস গোয়িং অন। তো এই যে এখনই আমরা একটা পোস্টার বার করেছিলাম যে আমার মেয়েকে ফেরত কে দেবে, তো সেটা সরি মনে হলো কেনা এটা তিলোত্তমা নিয়ে আমরা করছি, অ্যাকচুয়ালি সেটা তো নয়। এবং এরকমই মানে আমাদের ছবিটা দেখার সময় বা দেখার পর মনে হবে কি এটা এরকম অনেকগুলো ইনসিডেন্ট আমরা জানি বা দেখেছি, কিন্তু আমরা কোনোদিন বলিনি। আমার মনে হয় কি সেই হুইসেল ব্লোয়ারটা এই ছবিটা কোথাও কাজ করবে, কে এই টেক্কাটা অনেকগুলো ইনসিডেন্ট কে চোখে আঙুল দিয়ে দেখাবে এটা আমাদের আশেপাশে হয়, কিন্তু আমরা চোখ বন্ধ করে থাকি। নাও উই নিড টু স্পিক, আমরা ইন্টারেস্ট দেখাই না, কারণ আমরা প্রবলেমটা হচ্ছে আমাদের সমাজে যতক্ষণ না আমার সঙ্গে হচ্ছে আমরা রিয়াক্ট করি না, যতক্ষণ না আমার কষ্ট হচ্ছে আমরা ততক্ষণ কাঁদি না, যতক্ষণ আমার মানে ব্যাংকে টাকা ঢুকছে না ততক্ষণ আমার রিয়াক্ট করি না। তো আমার ওইটাই মানে ওই আমির মধ্যে তো টেক্কা কোথাও ওই আমি না, আমরা সোসাইটির মধ্যে সবাই ইকুয়াল, মানে অফকোর্স দেয়ার ইজ আ হায়ারার্কি আছে, কিন্তু একটা গরিব মানুষের কষ্ট হলে কিন্তু তাকে যে আমরা ইগনোর করি, সে যে সমাজে একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আজকে যদি তোমার ঘরে পরিষ্কার করতে তোমার কাজের মাসে বা কাজের লোক যদি না আসে, তুমি বুঝতে পারছো কতটা কষ্ট হবে। তারাও একটা সোসাইটি, তারাও একটা সমাজে বেঁচে থাকার অধিকার আছে, তারা গরিব বলে তাদের সম্মানই তা নয়, কিন্তু তারাও তারা একটা পৃথিবী চালায়, মানে আমাদের, তুমি তাহলে অফিসে যেতে পারবে না, বা তুমি যদি একটা বাচ্চার কাউকে কেয়ারটেকার রাখো বাড়িতে, তাহলে তুমি আজকে অফিসে বসতে পারবে না, কারণ সে নিজের বাড়ি ছেড়ে হয়তো দুটো টাকা রোজগার করার জন্য কিন্তু তোমার বাড়িটাকে আগলে রাখছে, তাদেরও ইকুয়ালিটি, মানে তাদেরও ইকুয়াল সম্মান আছে। তো কোথাও যেন এই সাবজেক্ট গুলোকে খুব সুন্দরভাবে রাইটার এবং ডাইরেক্টর তুলে ধরার চেষ্টা করেছে, এবং আমরা সব অভিনেতারা চেষ্টা করেছি নিজেদের ক্যারেক্টারটাকে ধরে রাখা, এবং যখন ছবিটা রিলিজ হবে দর্শক যখন দেখবে তখন হয়তো এই জোনটাকে খুঁজে পাবে একদম। এবং আরো দু একটা ছবি আমি নাম বলবো, সেটা হচ্ছে সাঁঝবাতি এবং প্রজাপতি, যেখানেও তোমার এই যে একটা ডাউন টু আর্থ এই সত্তাটা খুব বেশি ভাবে ছিল, কিন্তু টেক্কার ক্যারেক্টারটা একদমই ডাউন টু আর্থ না। টেক্কার ক্যারেক্টার অতটাই এগ্রেসিভ, অতটাই বদমেজাজি, আমার মনে হয় এরকম ক্যারেক্টার আমি করিনি, মানে খুব বদমেজাজি, মানে খুব রুড, এবং আমার মনে রুডও না, মানে এই ধরনের ক্যারেক্টারগুলো মানে ওদের সমস্যা হলে এরা এইভাবেই কথা বলে, মানে এভাবে রিয়াক্ট করে, এইভাবে ভাষাগুলো ইউজ করে। তো আমাকে ওইটা বিলিভ করতে হয়েছিল কি না এই চরিত্রটা এরকম, এখানে দেবকে নিয়ে এসে যদি দেব অ্যাক্টিং করে তাহলে চলবে না, এই চরিত্রটা হতে গেলে তোমাকে এইভাবেই করতে হবে। এতক্ষণ আমরা যেটা দেখছিলাম যে
অনির্বাণ বারবার রিপিটেড হয় সৃজিতের ছবিতে, পরম বারবার রিপিটেড হয়, কারণ ওরা খুব মানে ওরা খুব প্রিয় মানুষ আর কি। না হতেই পারে, সবাই তো প্রিয় মানুষ হতেই পারে। আমি যে কারণে আমিও তোমাকে বারবার ইন্টারভিউ দিই, অনেকগুলো রিপোর্টার আছে তারা বলে কি ভুল কথা এটা, যেটা আগে ইন্টারভিউতে বলছিলাম, যেটা তোকেই বললাম যে আমি প্রিয় মানুষের ভিত্তিতে কাস্টিং করি না, রিপিটেড হয় কারণ সেই এই চরিত্রটা। হ্যাঁ, এর সঙ্গে আরো একটা কথা বলেছে যে ধরো সৃজিতের খুব ক্ষতি করার চেষ্টা করছে বা ক্ষতি করেছে, তার কাছেও সৃজিত যায় যদি চরিত্রটা। আমার মনে হয় তো সৃজিতকে ইন্টারভিউ করো না আমাকে, আমি তো সৃজিত নয়, আমার নাম তো সৃজিত নয়। মানে তুই এবার চল এই না, এবার অন্য দেখলে ইন্টারভিউ। এটা বিশ্বাস করতে কঠিন, কিন্তু সত্যি শর্মিলা শো হাউস ছাড়াও আমরা অনেকগুলো ইন্টারভিউ দিতে হবে আমাদের। তো আমরা সারাদিন সারা সকাল শর্মিলার সাথে আড্ডা এবার মারতে গেলে বাকি কোনো ইন্টারভিউ হবে না। বাকিরা আমাদেরকে মারবে। আচ্ছা, চলো হিয়ার উই গো, শর্মিলা শো হাউস 1 মিলিয়ন ক্রস করে গেল। সাবস্ক্রাইবার কি করে হলো আই সিরিয়াসলি ডোন্ট নো, বাট হয়ে গেল, তার জন্য অনেক 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 শুভেচ্ছা। যাও তালি।